প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ বদলায়, সেখানে ভালোবাসার রং বদলাবে না? এটা কি বিশ্বাসযোগ্য বাক্য? হয়তো না। কারণ ভালোবাসার রং বদলায়, যেমন করে প্রকৃতি তার রূপ বদলায়। প্রতিটি ঋতুতে প্রকৃতি তার ভিন্ন রূপে রূপান্তরিত হয়। এই যেমন আমার আর আদিলের সম্পর্কের রং বদলে গেল এক নিমিষে। আদিল ভাইয়ার কথা মনে পড়ছে ভাবি? রুষা তখন জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত, সাথে ভালোবাসার আর প্রকৃতি নিয়ে চলছিল ফলাফল শূন্য গবেষণা। ভালোবাসা আর প্রকৃতিকে নিয়ে কেউ কখনো সঠিক বৃত্তান্ত দিতে পারেনি, হয়তো পারবেও না। রুষা তার চেহারায় মিথ্যা হাসি ঝুলিয়ে কাজলকে উদ্দেশ্য করে বলল, তার কথা তো আমার প্রতিটা নিঃশ্বাস নেওয়ার সময় মনে পড়ে, কিন্তু আদিলের কি আমার কথা মনে পড়ে আপু? কাজল রুষার এই প্রশ্নের কোনো উত্তর জানে না। দীর্ঘশ্বাস ফেলে রুষার দিকে তাকিয়ে রইল। আজ 2 মাস হতে চলল আদিলের সাথে রুষার কোনো প্রকার যোগাযোগ নেই। কি কারণে ওদের দুজনের মাঝে এতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে? ওরা দুজন কেউই মুখ খুলছে না এই ব্যাপারে। রুষার মুখের দিকে তাকালে বড্ড বেশি মায়া হয় কাজলের। ভাষা আঁখি যুগল দেবে গিয়েছে। চোখের নিচে যেন এক ঠাসা কালো রঙের প্রলেপ মাখানো, উস্কো খুস্কো চুল। এই তো মাস 2 আগেও যখন রুষার অন্তঃসত্ত্বার খবর আদিল কল করে জানিয়েছিল, সেদিন আদিলের কণ্ঠে ছিল অন্যরকম আনন্দ। যখন আদিল কাজলকে তার অনাগত সন্তানের আগমনী বার্তা দিচ্ছিল, তখন ওর কণ্ঠ থেকে শব্দ ভেসে আসছিল কাঁপা কাঁপা স্বরে। আর আজ 2 মাস সেই অনাগত সন্তানের কথা, তার মাধুর্যের কথা, তার জানার প্রয়োজন বোধটুকুও যেন উধাও হয়ে গিয়েছে। ভাবি, চলো নিচে, তোমার সাথে কেউ দেখা করার জন্য এসেছে। রুষা কাজলের দিকে তাকালো। কাজল রুষার তাকানো দেখে জিজ্ঞাসা করলো, আমার কথা বিশ্বাস না হলে নিচে হেঁটে গিয়ে দেখে আসো না। রুষা কাজলের কোনো কথার প্রত্যুত্তর না দিয়ে খাটের ওপরে থাকা ওড়নাটা নিয়ে মাথায় অনেক সুন্দর করে পেঁচিয়ে নিল। এরপর কাজলের সামনে এসে বলল, চলো আপু, দেখে আসি কে এলো আমার সাথে দেখা করতে। রুষা সিঁড়ি বেয়ে নিচে নামার সময় অতি পরিচিত কণ্ঠ শুনতে পেল। রুষা ড্রয়িং রুমের সামনে গিয়ে দাঁড়াতেই সর্বপ্রথম যাকে দেখল, সেই ব্যক্তি হলো আদিলের বাবা রাইহান সাহেব। বয়সের ভারে বেশ নেতিয়ে গিয়েছেন। রাইহান সাহেবকে এখানে দেখে রুষা অবচেতন মন বারংবার ভাবতে বাধ্য হচ্ছিল, আদিল আজ নিশ্চয়ই এসেছে। রুষাকে দেখতে পেয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন রাইহান সাহেব। এরপর ধীর পায়ে হেঁটে রুষার সামনে গিয়ে দাঁড়ালেন। রুষার মুখের দিকে তাকাতেই রাইহান সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। কি অপরাধে আদিল এমন ফুলের মতো একটা মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে যাচ্ছে? রাইহান সাহেব ওনার ডান হাত উঠিয়ে রুষার মাথার ওপরে রেখে বলেন, বুড়ো বাবাকে ফেলে এখানে পড়ে আসিস? একবার ভাবিস না তোর বাবা তোকে ছাড়া কেমন আছে? রাইহান সাহেবকে একা দেখার পর থেকে রুষার চোখের পানিতে যেন টইটুম্বুর, কিন্তু পিতৃ স্নেহের ছোঁয়া পেতেই রুষার চোখের বাঁধ ভেঙে গেল। রাইহান সাহেবের ডান হাত নিজের মাথা থেকে সরিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে রুষা কেঁদে উঠল। রাইহান সাহেব আর কাজল রুষার কান্না দেখে নিজের চোখের কখন যে ভিজে উঠেছিল খেয়ালই করেনি। বাবা, যেই বাড়িতে আমার কথার কোনো দাম নেই, বিশ্বাস নেই, সেখানে আমি থাকি কি করে? বাবা, আপনার ছেলে অনেক নিষ্ঠুর। কিভাবে সে পারল আমার সাথে এমন করে একটি কাজ করতে? তার কি আমার উপরে বিন্দু মাত্র আস্থা নেই? মারে, তুই চলে আসার পর থেকে আমার ছেলেটাও ভালো নেই। প্রতিটা রাত আমার আদিল জেগে জেগে পার করে দেয়। একবেলা খেলে আর দুবেলা না খেয়ে থাকে। প্রায়শ ওর চোখের কোণায় পানিরা ভিড় জমায়, কিন্তু গড়িয়ে পড়ার আগেই আড়াল করে রাখে। মনে মনে কথাগুলো বললেন রাইহান সাহেব। চাইলেও তিনি পারতেন কথাগুলো সরাসরি রুষাকে জানাতে, কিন্তু তিনি এই কাজ কখনো করবেন না। যেদিন তাদের রাগ অভিমানের বাঁধ ভেঙে যাবে, সেদিন এমনি এই পাগল দুটো এক হবে। কিন্তু সেই দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে জানা নেই।
কিন্তু খুব বেশি যে দূরে নেই এটা পরিষ্কার। তুই যাবি আমার সাথে কুঞ্জবাড়িতে? রুষা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল রাহিয়ান সাহেবের দিকে। কুঞ্জবাড়িতে যাওয়া কি আদৌ সম্ভব, যেখান থেকে শুধুমাত্র লাঞ্ছিত হয়ে এই বাড়িতে এসে থাকছে আজ 2 মাস ধরে? মাধুর্য, তুমি শুধু আমাকে পোড়াতেই জানো, আর কিছুই জানো না। শক্ত হৃদয়ের নারী তুমি, হৃদয়হীনা তুমি। আমার রাগটাই দেখলে, আমার কষ্টটা বুঝলে না তুমি? আমার করা ভুলের জন্য তোমার কাছে যে মাপ চাইব, সেই সুযোগটাও তুমি আমায় দিচ্ছ না। কেন এমন করো পাখিটা? আমি মানছি আমি সেদিন তোমায় অনেক কষ্ট দিয়েছি, তাই বলে তুমি আমায় ছেড়ে চলে যাবে? আজ 2 মাস তোমার এই আদর মাখা আদলটাই আমার কাছ থেকে আড়াল করে রেখেছ। তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে, কিছুই খেতে পারি না। যখনই খেতে বসি তখনই মনে হয় তুমি আমার পাশের চেয়ারে বসে গালে হাত রেখে আমার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছো। যে ঘাড় ফিরিয়ে তাকাতেই অমনি তুমি অদৃশ্য হয়ে যাও। তখন আমার চোখের পানি গড়িয়ে ভাতের প্লেটে পড়ে। ঝাপসা চোখে খাবার ছেড়ে উঠে দাঁড়াই। তোমার হাতে সাজানো রুমটায় গিয়ে দাঁড়িয়ে থাকি, ছুঁয়ে দেখি না কোনো আসবাবপত্র। যদি তোমার হাতের স্পর্শ হারিয়ে যায়। আজ 2 মাস ধরে আমাদের ঘর ছেড়ে ড্রয়িং রুমে বসে বসে রাত কাটাই আমি। মাধুর্য, ফিরে এসো তোমার আদিলের কাছে পাখি। তোমাকে হারানোর পর আমার হৃদয়ের মধ্যভাগে যেই আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে, সেই আগ্নেয়গিরি একমাত্র কমবে তোমার মাথা যেদিন আমার প্রশস্ত বুকে ঠাঁই পাবে। কান্নামাখা কণ্ঠে কথাগুলো বলছিল আদিল, রুষার হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে। সময় অতিক্রম করে পার হলো আরো একটা সপ্তাহ। 1.5 মাস আগে রুষা তার চাকরি স্থানান্তরিত করে জয়েন করেছে সোহরাওয়ার্দী হসপিটালে। আদিলের সাথে যেন তার দেখা না হয়, সেই জন্যই এই ব্যবস্থা। আদিল বেশ চটে গিয়েছিল রুষার এই সিদ্ধান্তে, কিন্তু কিছু বলার সাহস পায়নি। পাছে তার মাধুর্য আরো রেগে যায়, অভিমানে কেঁদে দিন পার করে। সেও তো পাশে নেই যে বলবে। পাখি, আমার বুকে মুখ গুজে কান্না করো তো। তোমার অনুভূতির ঢেউয়ে আমার শরীর সিক্ত না হোক, অন্তত তোমার চোখের জলে আমার মুখটা সিক্ত হয়ে যাক। রুষা, জি আয়াত ভাইয়া, আজ হসপিটালে যেও না, কল করে ছুটি মঞ্জুর করো। কিন্তু কেন? কারণ আজ আমার বাবা মা কানাডা থেকে আসবে। আজকে আসবে? হ্যাঁ, প্লিজ আজ কোথাও যেও না। মা তোমাকে সামনাসামনি দেখলে ভীষণ খুশি হবে। আচ্ছা, যাব না। আয়াত খুশি মনে চলে গেল বাজার করতে। অনেকগুলো বছর পর তার বাবা মা বাংলাদেশের মাটিতে পা রাখবে। কাজলের সাথে আয়াতের বিয়ে হবার পর পর হয়ে গিয়েছিল, আর এখন আসছে বাংলাদেশে। আয়াতকে অনেকবার ওর বাবা মা রিকোয়েস্ট করেছিল কানাডায় শিফট হতে, কিন্তু আয়াতের কেন যেন বাংলাদেশকে ছেড়ে যেতে ইচ্ছে হয় না। ভালো চাকরি করছে, প্রিয়তমা স্ত্রী, আদরের কন্যা আছে, আর কি চাই আয়াতের? স্ত্রী তার কন্যাকে নিয়ে বেশ চলে যাচ্ছে, বিদেশে যাবার দরকার নেই, দেশের মাটিই ভালো। আমি তখন হসপিটালে কল করে ছুটির জন্য আবেদন করেছিলাম। এমন সময় হুট করেই কে যেন পেছন থেকে আমার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো, কেমন আছো রুষা? আমি কলটা কেটে পিছু ঘুরে তাকিয়ে দেখি একজন মধ্যবয়স্কা নারী আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। সেই নারীর পেছনে এবার আয়াত ভাইয়াকে হাসি মুখে দেখে গেলাম। বুঝতে পারলাম উনিই হয়তো আয়াত ভাইয়ের আম্মু হবে। আন্টি, আমি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জানো, আয়াতকে দেখার চেয়ে আমি তোমাকে দেখার জন্য বেশি অস্থিরতা বোধ করছিলাম। এখন তোমাকে দেখার পর থেকে মনে কেমন যেন শীতলতা অনুভব করছি। রুষা তাকিয়ে আছে আয়াতের আম্মুর দিকে। অপরিচিত কারোর জন্য কেউ কি এমন করে জানা নেই। আয়াত ভাই পুরোটাই ওনার আম্মুর কপি। এত সুন্দর মায়া মায়া কথা আর কাউকে শুনতে দেখেনি।
এই মা ছেলেকে ছাড়া। আয়াত ভাইয়ের আম্মু আব্বু ফিরে আসার খবর পেয়ে বাবা চলে এলেন। আরুষি তার দাদা দাদুকে একসাথে দেখে খুশিতে আত্মহারা। কাজল আপু তো শাড়ি পরে নতুন বউ সেজে ঘুরে বেড়াচ্ছে। আর কিছুক্ষণ পর পর আমার সামনে এসে বলছে, ভাবি আমার খুব টেনশন হচ্ছে, শ্বশুর শাশুড়ির সামনে গেলে বুঝি এমন নার্ভাস ফিল হয়। তুমি কিভাবে আব্বার সামনে এত হাসি খুশি থাকো বলো তো? রুষা হালকা হেসে কাজলের হাত ধরে বলে, তুমি এর আগে কখনোই তাদের সাথে কথা বলনি, দেখা করনি, তাই তোমার এত নার্ভাস ফিল হচ্ছে। এখন যতটা নার্ভাস ফিল হচ্ছে, দেখবে কাল সকালে ততটাও নার্ভাস ফিল হচ্ছে না। তাছাড়া আয়াত ভাইয়ের আম্মু যথেষ্ট মিশুক প্রকৃতির মানুষ, তোমার সাথেও তো কত মিষ্টি করে কথা বলল। কাজল রুষার কথায় কতটুকু যুক্তি খুঁজে পেল বোঝা গেল না, কিন্তু কাজলের চেহারায় সেই নার্ভাসনেসটা আর দেখা যাচ্ছে না। সকলেই একসাথে মিলে দুপুরের খাবার খেতে বসলো। কাজল আর রুষা মিলে সকলকে খাবার সার্ভ করে নিজেরাও খেতে বসে পড়ল। এমন সময় আরুষি তার ছোট ছোট পা দিয়ে দৌড়ে এসে রুষার পাশে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালো। উপস্থিত সকলে আরুষির দিকে তাকিয়ে আছে। রুষা খাওয়া বন্ধ করে আরুষিকে জিজ্ঞাসা করলো, কিছু বলবে আরুষি? আরুষি রুষার কথার জবাব না দিয়েই মোবাইল এগিয়ে দিল। রুষা আরুষির হাত থেকে নিজের মোবাইলটা নিয়ে দেখল কেউ কল করেছে, প্রায় 10 মিনিট হবে। এই জন্যই হয়তো আরুষি মোবাইল নিয়ে এসেছে, কিন্তু নাম্বারটা আননোন হতে পারে, কোনো রোগীর স্বজন কল করেছে হয়তোবা। রুষা মোবাইলটা কানে ধরে সালাম দিল, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো সাড়া পাওয়া গেল না। রুষা কান থেকে মোবাইলটা সরিয়ে চেক করলো কল কেটে গিয়েছে কিনা, কিন্তু না, কাটেনি কল। রুষা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এটো হাত নিয়ে। রাইহান সাহেব ডাক দিবে এমন সময় কাজল ওনাকে ইশারায় চুপ থাকতে বলে। রুষা মোবাইলটা কানে ধরেই বলল, হ্যালো, কে আপনি? কথা বলছেন না যে? হ্যালো। মাধুর্য। আজ কতদিন পর সেই চির চেনা ডাকে রুষার হৃদয়টা যেন কেঁপে উঠল। ধুকপুক করছে হৃদয়, স্বাভাবিক হতে পারছে না রুষা। সবই তার কাছে নিছকই স্বপ্ন মনে হচ্ছে। চোখ খুলে তাকালে আদিলের মাধুর্য ডাক মুহূর্তে যেন বিলীন হয়ে যাবে অদৃশ্যে। কথা বলবেন আমার সাথে? এবার রুষার বিশ্বাস হলো এটি তার স্বপ্ন নয়, সত্যি। আজ তার আদিল তাকে ডাকছে। কান্নার বাঁধ ভেঙে গেল রুষার। হেসকি তুলে কাঁদছিল, তখন মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না রুষার। আজ যদি তুমি আমার সাথে কথা না বলো, তবে আমি ব্রিজ থেকে লাফিয়ে পড়ে মরে যাব। তখন তুমি থেকো তোমার জিদ নিয়ে। ভীষণ রেগে এই কথাটি বলে আদিল কলটা কেটে দিল। এইদিকে রুষা আদিলের কাছ থেকে এমন কথা শুনে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলো। দিশেহারা বোধ করছে রুষা, কারণ আদিলের মোবাইলে কল যাচ্ছে না, সুইচ অফ জানাচ্ছে। রুষা কোনো মতে পায়ে হেঁটে ডাইনিং টেবিলের সামনে যে দাঁড়িয়ে রইল। ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাইহান সাহেব এগিয়ে এলেন রুষাকে এমন অবস্থায় দেখে। কি রে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? বাবা, আপনার ছেলে আমার কাছে কল দিয়ে বলেছে ও ব্রিজ থেকে লাফিয়ে পড়ে মরে যাবে। রাইহান সাহেব বিশ্বাস করতে পারছেন না আদিল এই ধরনের কথা বলেছে। তবুও ওনারও এখন বেশ সন্দেহ হচ্ছে, যদি সত্যি আদিল সেই রকম কিছু করে ফেলে। তিনি মোবাইলটা বের করে আদিলের নাম্বারে কল দিলেন, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। রাইহান সাহেব এবার ঘামতে লাগলেন। রুষা রাইহান সাহেবের মুখের অভিব্যক্তি দেখে কিছুটা আন্দাজ করে নিয়েছে। খুব দ্রুতই ওর ঘরে গিয়ে বোরখা নিকাব পরে মোবাইলটা হাতে নিয়ে ঘর ছেড়ে বের হতে যাবে। তার আগে রাইহান সাহেব বললেন, তুই কোথায় যাচ্ছিস? আমি আর আয়াত যাচ্ছি, তোর শরীরটা এমনিতেই ভালো নেই। বাবা, আমি যাই, আপনি আয়াত ভাইয়াকে নিয়ে আসুন, আমি যেতে যেতে বড্ড দেরি না হয়ে যায়। রুষা দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে এলো। একটি সিএনজি ডাক দিয়ে উঠে পড়ে উদ্দেশ্য কুঞ্জবাড়ি। এইদিকে আয়াত, তুমি এভাবে বসে আছো কেন? রুষা এই অবস্থায় একা বাড়ি থেকে বের হয়ে গেল।
আর আদিলেরই বা কি অবস্থায় আছে কে জানে। রাইহান সাহেব কথাগুলো বলে আয়াতের মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়, কিন্তু আয়াত আয়েশ করে খেতেই লাগলো। আয়াতের আব্বু বেশ চটে গেলেন ছেলের এহেন আচরণ দেখে। তোমাকে কি বলছে তুমি শুনতে পাচ্ছ না আয়াত? আসলে হয়েছে কি বাবা, আদিল ভাইয়া নিজের কোনো ক্ষতি করবে না, শুধুমাত্র রুষাকে ভয় দেখিয়ে কুঞ্জ বাড়িতে নেওয়ার জন্যই মিথ্যা সুইসাইডের কথা বলছে আদিল ভাইয়া। রুষা তো কোনোভাবে আদিল ভাইয়াকে সুযোগ দিচ্ছিল না, তাই উপায় না পেয়ে। তাই মানে বুঝলাম না, মানেটা কি? আমি জানি এমন মাথা মোটা পরিকল্পনা শুধুমাত্র তোমার মাথায় থাকতে পারে। কাজল বেশ রেগে কথাগুলো বলে উঠল। বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। রুষার যেন প্রাণ যায় যায় অবস্থা। যদি সত্যি সত্যি আদিল নিজের কোনো ক্ষতি করে ফেলে তবে রুষা বাঁচবে কি করে? আল্লাহ, আপনি আদিলকে শান্ত করুন। একবার শুধু ওনাকে সহি সালামতে খুঁজে পাই, তবে সারা জীবনেও আর কখনো ওনার সাথে অভিমান করে থাকবো না। নানান রকমের চিন্তা ভাবনা নিয়ে কুঞ্জ বাড়িতে পৌঁছালো রুষা। ভাড়া মিটিয়ে এক প্রকার দৌড়ে মেইন গেটের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে দারোয়ানকে দেখা যাচ্ছে। রুষা দারোয়ানকে ডাক দিতেই দারোয়ান এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনি? হ্যাঁ আমি। তোমাদের স্যার ভেতরে আছেন? জি ম্যাম, আপনি যান। গেট খুলতেই রুষা বাড়ির ভেতরে প্রবেশ করলো। সদর দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। রুষা যেন মন কিছুটা শান্তি পেল দরজা খোলা পেয়ে। হাতের ব্যাগটি ড্রয়িং রুমের সোফার উপরে রেখে সিঁড়ি বেয়ে ওদের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। 6 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় এত দৌড়ঝাঁপের কারণে বেশ হাঁপিয়ে উঠেছে রুষা। তবুও নিজেকে স্বাভাবিক করে ওদের রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। ঘর জুড়ে কোথাও আলোর ছিটে ফোঁটা নেই, অথচ বাইরে তখনও বিকেল। জানালা বন্ধ, ঘরের বাতি নেভানো। রুষা এবার রুমের লাইটটা অন করলো। দেখলো পুরো ঘর ফাঁকা, কোথাও আদিল নেই। রুষার এবার ভীষণ কান্না পেয়ে গেল। সত্যি কি আদিল? আদিল কোথায় আপনি? আপনি প্লিজ চলে আসুন। বিশ্বাস করুন, আমি আর কখনো আপনার সাথে রাগ করব না। আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি শুনতে পারছেন আমি কি বলছি? জোরে জোরে কান্না করছে রুষা। এমন সময় রুষাকে কেউ পরম আবেশে বুকের মাঝে টেনে নিল। রুষার এই স্পর্শ বহু চেনা। এই স্পর্শ খানি পেয়ে যেন রুষার কান্নার গতি আরো বেড়ে গেল। তলে তলে এত কিছু, তুমি আমার সাথে কথা বলবে না, আমার সাথে একই ছাদের নিচে বসবাস করবে না, তবে আজ কেন আমার কাছে ছুটে এলে? রুষার কান্নার বেগ কমে এলো আদিলের খোঁচানো কথা শুনে। রুষা চোখের পানি মুছে আদিলের দিকে তাকিয়ে দেখল চোখের কোণায় দুষ্টু হাসি ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। রুষা এবার আদিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আপনি তাহলে আমার সাথে প্রাঙ্ক করছেন? আমি তাহলে শুধু শুধু আপনার জন্য চিন্তা করছিলাম? আপনি মিথ্যা কথা বলেছেন আমার সাথে? ভালোবাসার মানুষকে যখন কোনোভাবে নিজের করে নেওয়া যায় না, তখন মিথ্যা বলে যদি তাকে কাছে পাওয়া যায়, তবে আমি মনে করি মিথ্যার আশ্রয় নেওয়া শ্রেয়। আমি থাকবো না, চলে যাব। রুষা ঘর ছেড়ে বের হয়ে যাচ্ছিল। আদিল পেছন থেকে রুষার হাতটা ধরে ফেলল। রুষা পেছনে ফিরে আদিলকে বলল, হাত ছাড়ুন আমার, আমি থাকবো না এখানে। তুমি যেহেতু চলেই যাবে, তবে যাওয়ার আগে এই ছুরিটা দিয়ে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়ে তারপর চলে যাও। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। রুষা, আমি মানছি সেদিন আমার ভুল ছিল, কিন্তু এরপর থেকে আমি বারবার তোমার কাছে গিয়েছি ক্ষমা চাইতে, তোমাকে এক পলক দেখার জন্য, কিন্তু তুমি হৃদয়হীনা আমাকে বারবার খালি হাতে ফিরিয়ে দিয়েছ। রুষার দিকে একটি ছুরি এগিয়ে দিয়ে বলল, আদিল। রুষা ছুরিটার দিকে তাকিয়ে আদিলকে উদ্দেশ্য করে বলে, আর আপনি কি করেছেন মিস্টার আদিল? আমার কথা একটিবারের জন্য শুনতে চেয়েছেন, নাকি একবার বোঝার চেষ্টা করেছেন আমি কি বলতে চাই আপনাকে?
রুষার কান্নারত কণ্ঠে বলা এক একটি শব্দ যেন আজ তীরের মতো আঘাত বিচ্ছে আদিলের পুরো শরীরে। তার একটু ভুলের জন্য আজ তার মাধুর্যের চোখে পানি। অথচ কথা ছিল কখনোই ওই চোখে পানি আসতে দিবে না আদিল। কিন্তু সে কথা রাখতে পারল কই? রুষা, আমি মানছি সেদিন আমার ভুল ছিল, কিন্তু ওইসব কিছু যা আমার চোখের সামনে ছিল ওগুলো বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না। কিন্তু হ্যাঁ, আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি কেন সত্যতা প্রমাণ করতে চাইনি। রুষা তাদের রুমের খাটের ওপরে মাথা নিচু করে বসে বসে আদিলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। আদিলের সব কথা বলা শেষ হবার পর রুষা আদিলকে উদ্দেশ্য করে বলল, সবই বুঝলাম, তবে কোনো দিন থেকে মনে হলো যে আমি সঠিক? বলেন তো রুষা, তুমি আমাকে ভালোবাসো হাতে গোনা কয়েক বছর ধরে, অথচ আমি তোমায় ভালোবাসি তুমি আমাকে চেনার বহু আগে থেকে। তোমার সাথে চলাফেরা করে এতটুকু বুঝেছি তুমি অন্তত এমন ঘৃণ্য মনোভাব সম্পন্ন কাজ করতে পারো না। আদিল রুষার চোখের দিকে তাকিয়ে কথাগুলো সম্পন্ন করতে পারেনি। নিজের করা কাজে ভীষণ লজ্জিত সে। নিজের প্রতি নিজেরই প্রচণ্ড রাগ জমে আছে আদিলের। সে কিভাবে পারল নিজের ভালোবাসাকে এতটা অবিশ্বাস করতে? ভারী অদ্ভুত লাগে এই বিষয়টা আদিলের কাছে। এখন আপনি কি চাইছেন? রুষার এমন প্রশ্ন শুনে আদিল চোখ তুলে তাকালো। সে কি চায় আসলে কি রুষা বুঝতে পারছে না, নাকি বোঝার চেষ্টাও করতে চাইছে না। রুষা, আমি চাই তুমি আমার কাছে ফিরে এসো, আমার অনাগত সন্তানকে নিয়ে। আমরা ঠিক আগের দিনগুলোতে ফিরে যেতে চাই, যেখানে শুধু সুখ, শান্তি, হাসি এবং ভালোবাসা থাকবে। সন্দেহ একটি সুখের সংসারকে নষ্ট করে দিতে পারে, আমি এই কয়েক মাসে উপলব্ধি করেছি। আদিলের সব কথা শুনে রুষা মেকি হেসে দিয়ে বলল, আদিল, সব স্মৃতি ভোলা যায় না। আমি প্রতি রাতে এখনো সেই দিনের কথা মনে করে মন খারাপ করি। সেই মন খারাপের রেশ ধরে চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়। কেন এমনটা হলো? আপনার কাছে এর উত্তর আছে? নেই তো। কিন্তু আদিল, একটিবার আমাকে জিজ্ঞাসা করতেন আসল ঘটনার সত্যটা কতখানি। রুষা কথাগুলো বলার সময় ওর গলা বারবার কেঁপে উঠছিল। আদিল রুষার মুখের দিকে তাকিয়েছিল। যখন দেখল রুষা কাঁদছে, তখন ধীর পায়ে এগিয়ে গিয়ে রুষার পাশে বসলো আদিল। রুষার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, রুষা, পুরানো সব কিছু ভুলে গিয়ে আমরা কি পারি না নতুনভাবে সব কিছু শুরু করতে? রুষা কান্না বন্ধ করে আদিলের চোখের দিকে তাকিয়ে আছে। এই যে আদিলের এই চোখের চাহনিতে ঠিক আগের মতোই ভালোবাসা দেখা যাচ্ছে। যেই ভালোবাসা পেয়ে রুষা তার পুরানো স্মৃতি ভুলে নতুন সুখকর স্মৃতি কুড়িয়ে রাখতে চেয়েছিল। কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো কই? অজানা ঝড় এসে সব তছনছ করে দিয়ে চলে গিয়েছে। যার রোষানল পড়ে আজে কতদিন এই মানুষটার কাছ থেকে দূরে সরে আছে। আদিলের হাতের মুঠোয় থাকা নিজের হাতটা ছাড়িয়ে রুষা চোখের পানি মুছে বলল, আমি কিছুদিন সময় নিতে চাই। আমিও আপনাকে ভালোবাসি আদিল। আমার কাছে ভালোবাসার চেয়েও সম্মান বড়। আমিও চাই আপনাকে ভালোবাসার চেয়ে সম্মান দিতে। আশা করছি আপনি আমার ব্যাপারটা বুঝতে পারবেন। রুষার সব কথা শুনে আদিলের মুখে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। আদিল খুশি হয়ে রুষাকে জড়িয়ে ধরল। রুষা খুশি হলো কিনা বোঝা গেল না। আদিল রুষাকে জড়িয়ে রেখেই বলল, তুমি যতদিন ইচ্ছা সময় নাও, কিন্তু তুমি আমার হয়েই থেকো মাধুর্য। রুষা আদিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি কাজল আপুদের বাড়িতে যাব, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। রুষা উঠে দাঁড়ালো। এরপর ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে এলো। এদিকে আদিল পরনের ড্রেসটা চেঞ্জ করে নিল। রুষা আদিলের কাছে আসতেই ওর হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। আদিল কার ড্রাইভ করছে আর রুষা কারের উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রুষাকে বাইরে থেকে ঠিক যতটা স্বাভাবিক দেখাচ্ছে
ভেতর থেকে রুষা ঠিক ততটাই ভেঙে পড়েছে। আদিল ওর সাথে স্বাভাবিকভাবে কথা বললেও ওর সব পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, চাইলেও পারছে না সেই স্মৃতিগুলো দৃশ্যপট থেকে সরিয়ে ফেলতে। রুষা যখন ভাবিতে ব্যস্ত, এমন সময় ওর মোবাইলে কল এলো। রুষা স্বাভাবিক হয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখলো নাজ কল করেছে। কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, কি রে, কেমন আছিস? আমি ভালো আছি রুষা, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, চট্টগ্রামে যাচ্ছি। চট্টগ্রামে কেন? তোর আত্মীয় স্বজন কেউই তো চট্টগ্রামে থাকে না। একটা কাজে যাচ্ছি, দোয়া করিস আমি যেন আমার উদ্দেশ্যে সফল হই। ভালো থাকিস রুষা। আদিল স্যার ভীষণ কষ্ট পেয়েছেন ওনার কাজে, ওনাকে মাফ করে দিস। তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস, সেই যদি তোরাই সন্দেহ করে একে অপরকে কাছ থেকে দূরে সরে থাকিস, মানা যায় বলতো? মান অভিমানের ওজন কমিয়ে ভালোবাসার ওজনটা বাড়িয়ে একসাথে জোড়া শালিকের মতো থাকিস। আমি রাখছি, আল্লাহ হাফেজ। না যে সেই যখন কল কেটে দিয়েছে, কিন্তু রুষা এখনো মোবাইল কানে ধরে রেখেছে। নিজের প্রত্যেকটি কথা ওর মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে যেন একেবারে। আদিল ড্রাইভ করার ফাঁকে ফাঁকে রুষার দিকে বারবার তাকাচ্ছিল। খেয়াল করে দেখলো নাজের সাথে কথা হওয়ার সাথে সাথেই যেন রুষা আরো চুপ হয়ে আছে। আদিলের কার এসে কাজলদের বাড়ির সামনে থেমে গেল। আদিলের কার থেকে নেমে রুষার পাশের ডোরটা খুলে দিল। রুষা কার থেকে নেমে গিয়ে বাড়ির পথ ধরে হাঁটতে শুরু করলো। পেছন থেকে আদিল এসে রুষার হাত ধরে পাশাপাশি হাঁটছে। রুষা আদিলের দিকে এক পলক তাকিয়ে বলল, আমাকে ছাড়া এতদিন থাকতে আপনার কষ্ট হয়নি? আদিল ওর হাঁটা থামিয়ে দিল রুষার এই প্রশ্ন শুনে। রুষা আদিলের উত্তরের অপেক্ষায় চেয়ে রইল। আদিল রুষার হাত ছেড়ে দিয়ে ওর মুখোমুখি দাঁড়ালো। এরপরে নিজের দুই হাত রুষার মুখের আঁচলে নিয়ে বলল, রুষা, তোমাকে ছাড়া আমার একটি রাত দিন ভালো যায়নি। তোমাকে ভালোবাসার পর থেকে আমি তোমার বিরহে কাতর ছিলাম, কিন্তু তোমাকে নিজের করে পাওয়াটা আবারও হারিয়ে এবার যেন আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমিও আপনাকে ছাড়া ভালো ছিলাম না আদিল। এত ভালোবাসা পাবার পর হুট করে ভালোবাসার মানুষটির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে নিজেকে ভালোবাসার কাঙ্গাল বলে মনে হয়। আপন মনে কথাগুলো বলছে রুষা। ইস, একটিবার যদি রুষার মুখ থেকে এই কথাগুলো আদিল শুনতে পেত। রুষার কাছ থেকে কোনো উত্তরের আশায় না করে রুষার কপালে চুমু দিয়ে হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো আদিল। সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপ করছিল। এমন সময় একসাথে আদিল আর রুষাকে একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে সবাই অবাক হলো ভীষণ। আদিল এগিয়ে এসে সবাইকে সালাম দিয়ে ভালো মন্দ ইত্যাদি জিজ্ঞাসা করলো। হুট করে কোথা থেকে আরুষি এসে আদিলের কোমর জড়িয়ে ধরল। আদিল আরুষিকে কোলে নিয়ে আদরে আগলে নিল বুকের মাঝে। আরুষি তার মামার কাঁধে মাথা রেখে শুয়ে রইল। সবাই আরুষির কাণ্ড দেখে অভিভূত হয়ে গেল। কাজল আদিলকে বলল, ভাইয়া, তুমি খাওয়া দাওয়া করছো দুপুরে? কোথা থেকে করবো রে, আমার বউ আছে নাকি? রুষার দিকে আর চোখে তাকিয়ে বলল আদিল। রুষা আদিলের এই কথায় রেগে গিয়েছে, হয়তো সবাইকে উদ্দেশ্য করেই বলে, আমার ভালো লাগছে না, আমি রুমে গিয়ে ঘুমিয়ে থাকবো, কেউ যেন আমায় বিরক্ত না করে। বলেই ওর রুমে চলে গেল। রুষা যেতেই একে একে আয়াতের আব্বু আম্মু আর আদিলের বাবা রাইহান সাহেব নিজেদের রুমে চলে গেলেন। ওনারা চলে যেতেই কাজল আর আয়াত হেসে ফেলল। আদিল সকলের হাসিতে লজ্জা পেয়ে বলল, এতে হাসির কি আছে? হাসির কিছু নেই বলছো? বউকে মিথ্যা হুমকি দিয়ে বাড়িতে নিয়ে গেছো, এরপর একসাথে এলে আমাদের বাড়িতে, আবার খাবারের কথা জিজ্ঞাসা করতে বলছো? বউ নেই? আশ্চর্য। সামনে বউকে দাঁড় করিয়ে যদি বলো বউ নেই, তখন বউ রাগ করে রুমে যাবে না তো কি করবে শুনি? এখন তো বেশ ভালোই হয়েছে, ওর রুমে কাউকে যেতে মানা করেছে, তাই না? ওর রুমে কাউকে বলতে তোদেরকে মানা করেছে যেতে, আমাকে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ,
বুঝেছি, এখন এসো, খাবার খেয়ে নাও। কাজল উঠে চলে গেল কিচেনে। ড্রয়িং রুমে এখন শুধু বসে আছে আয়াত আর আদিল। অবশেষে নিজের মাধুর্যের রাগ ভাঙাতে পেরেছে ভাইয়া। হয়তো ওর রাগের পাহাড় কবে কমবে জানি না, কিন্তু আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। আমার ভুলে যেহেতু এত কিছু, তবে আমি চেষ্টা করব। আয়াত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ বুদ্ধিটা না দিলে হয়তো রুষা। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না ভাইয়া। আপনি যেভাবে কষ্ট পেয়েছেন, রুষাও ঠিক একইভাবে কষ্ট পেয়েছে। আর কত কষ্টে থাকলে দুজন এবার না হয় মান অভিমানের পাঠ চুকিয়ে নিন। আদিল আয়াতের কথায় হেসে মাথা নাড়িয়ে সাই দিল। কাজল ডাক দিতেই আদিল ড্রয়িং রুম ছেড়ে ডাইনিং রুমে চলে গেল। আদিল গিয়ে দেখল রুষার ট্রেতে দুজনের মানুষের খাবার সাজিয়ে রেখেছে। আদিল প্রশ্নসূচক দৃষ্টিতে কাজলের দিকে তাকাতেই কাজল বলল, তোমার মাধুর্য তোমার কল পেয়ে না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এখন যাও, তোমার মাধুর্যকে নিয়ে খাবারটা শেষ করো। আদিল কাজলকে ধন্যবাদ দিয়ে খাবার নিয়ে চলল রুষার ঘরের দিকে।